প্রিয় স্টুডেন্ট এবং আমার ছাত্রছাত্রী, দেখো ভিডিও ক্লাস ঠিকমতো দিতে পারিনি, সামনে পরীক্ষা ফুড এশায়ের দিতে পারছি না। একটাই কারণ, চোখে একটু সমস্যা হয়েছে। লাস্ট ক্লাসে হয়তো বলেছিলাম আমি, চোখে সমস্যা হচ্ছে বা চোখে রেটিনাতে জল জমেছে একটু, তাই আমার পড়তে অসুবিধা হচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে, সব ঘোলা ঘোলা মনে হচ্ছে। তবু আজকে আসছি এই ফুড এশার প্র্যাকটিস সেট থেকে 27 নম্বর প্র্যাকটিস সেট 1 থেকে 50 পর্যন্ত জিকে। আর এই জিকেগুলো মানে এতদিন যতটুকু ক্লাস করিয়েছি, যতটুকু তোমরা ক্লাস করেছো, আর ভিডিওগুলো যে দিয়েছিলাম, আর যে কোশ্চেনগুলো যে বিশ্লেষণ করেছিলাম অপশনগুলোর সাথে, তো এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর করে দেবে তোমরা। এটা কেন, পরের সেট যাবে, এইভাবে সেট যেতে থাকবে। তো আমি আগেও বলেছিলাম, যদি একটা বছর যদি ক্লাস নিতে পারি, সেটুকু যদি সৌভাগ্য থাকে আমার, তাহলে আশা করি জিকেতে স্ট্রং হয়ে যাবে নিঃসন্দেহে। তো আজকে দেখো অনেক কোশ্চেনের উত্তর তোমরা করে দিতে পারবে। তো পড়তে একটু অসুবিধা হচ্ছে, যার ফলে ক্লাসগুলো ঠিক মতো নিতে পারছি না। আমি নিজেই পড়তে পারছি না, তো আমি ক্লাস নেব কী করে, বানাবো কী করে? মোবাইলের দিকে তাকাতে পারছি না, বইয়ের দিকে তাকাতে পারছি না, মানে তাকাতে পারলেও মানে ইচ্ছা হচ্ছে না যে প্রেশার দিই চোখকে। তো যাই হোক, 1 নম্বর 1 থেকে 5 পর্যন্ত জিকে দেখো। প্রথম কোশ্চেনের দিকে তাকাও। রিক্টার স্কেল কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? ভূমিকম্পের তীব্রতা। যদি এখানে থাকতো ভূমিকম্পের তরঙ্গ, তাহলে কি করতে? কনফিউশন হতো। এটাও মাথায় রাখতে হবে যে ভূমিকম্পের তরঙ্গকে কি দিয়ে মাপে বা কি দিয়ে প্রকাশ করে, কি দিয়ে দেখায়। তরঙ্গ মানে ঢেউ, ওকে গ্রাফেই করবে সবসময়। তরঙ্গ মানে এই ওয়েভ, ঢেউ, তাকে কিসের সাহায্যে দেখাবে? গ্রাফের সাহায্যে। এইটা মনে রাখতে হবে, এইভাবে মনে রাখতে হবে যে ভূমিকম্পের তরঙ্গ দৈর্ঘ্য, ভূমিকম্পের তরঙ্গ যেটা ওয়েভ, সেটাকে কি দিয়ে প্রকাশ করে বা কি দিয়ে দেখায়, কি দিয়ে তুমি তো দেখতে পাবে না, কিন্তু তোমাকে দেখাবে কি দিয়ে? সেটা হচ্ছে সিসমোগ্রাফ। গ্রাফের সাহায্যে তো দেখানো হয় ওয়েভকে। মনে থাকবে, সিসমোগ্রাফ দিয়ে কি দেখায়? ওয়েভ, তরঙ্গ। আর রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা, কতখানি তীব্র ভূমিকম্পের তীব্রতা। প্রশ্ন আসে, দেখালো নেপালে হয়ে গেল ভূমিকম্প, বলে 7.8 রিক্টার স্কেলে ধরা পড়েছে, ভূমিকম্পের তীব্রতা 7.8, 6.5 এরকম। ওটা কি? ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেল দিয়ে মাপা হয়। ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেল দিয়ে, ভূমিকম্পের তরঙ্গ সিসমোগ্রাফ। মনে থাকবে, দুটো আলাদা। পরীক্ষায় যদি দুটোই অপশন দেয়, গুলিয়ে মিলে যাবে। কিন্তু মাইন্ড স্থির করে এটা মনে রাখতে হবে যে তরঙ্গকে যদি মাপতে যায়, অর্থাৎ ঢেউকে, তাহলে ওকে গ্রাফে করতে হবে, তাই না? এইভাবে মনে রাখতে হবে, গ্রাফে, তাহলে সিসমোগ্রাফ। আর তীব্রতা রিক্টার স্কেল। মনে থাকবে, এ নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, কিছু বলছি, আমি পড়ার সময় পাইনি, তবুও যেগুলো বলবো সেগুলো আমার নিজের আগের থেকে জোগাড় করা, সেগুলোই বলছি। পড়ার সময় খুব কম পাচ্ছি, পড়তে মানে ইচ্ছা করছে না, তাই যতটুকু জানবো নিজের ভিতর থেকে সেটুকু আমি দিতে থাকবো। তড়িৎ প্রবাহ, অ্যাম্পিয়ার, অ্যামমিটার। তড়িৎ প্রবাহের এসে একক কি? অ্যাম্পিয়ার, অ্যামমিটার দিয়ে মাপা হয়। মিনারের উচ্চতা দেখো, উচ্চতা অ্যাকচুয়ালি আল্টিমিটার, বায়ুযানের উচ্চতা মাপা হয় আল্টিমিটার দিয়ে। এখানে মিনারের উচ্চতা কি দিয়ে মাপা বলতে পারছি না, তবে আল্টিমিটার কিসের জন্য কাজে লাগে? উচ্চতা মাপতে। দেখো, তরল থেকে প্রশ্ন থাকে, তরলের ঘনত্ব কি দিয়ে মাপা হয়? তরলের ঘনত্ব হাইড্রোমিটার দিয়ে, বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার দিয়ে, তাই না? এইভাবে মনে রাখতে হবে। দুধের শুদ্ধতা ল্যাক্টোমিটার, বায়ুর চাপ ব্যারোমিটার, সমুদ্রের গভীরতা ফ্যাদোমিটার। সমুদ্রের গভীরতা সোনার দিয়েও মাপা হয়, যেটা তরঙ্গ দৈর্ঘ্যের সাহায্যে। এগুলো মনে রাখতে হবে। ম্যানোমিটার গ্যাসের চাপ, অ্যানিমোমিটার বায়ুর গতি, এগুলো মনে রাখতে হবে।
ঠিক আছে। 2 নম্বর, তারা খসা আসলে কি? তারা খসা আসলে হচ্ছে উল্কা। হ্যালির ধূমকেতু কত বছর পর দেখা যায়? 76 বছর পর। এটা মনে রাখতে হবে। তারা খসা আসলে একটা উল্কা। এ নম্বর। 3 নম্বর কোশ্চিন, বিখ্যাত আরব পণ্ডিত ইবন বতুতা ভারতে আসেন কার রাজত্বকালে? কে পারবে না? আমি অনেক গানের মাধ্যমে বলেছি, ইবন বতুতা, বগল মে জুতা, এইভাবেও বলেছি। বিন তুগলক কারার সময়? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা, মরক্কো নিবাসী, রেহলা নামে বই লিখেছিল ইবন বতুতা। কার সময় ভারতে আসে? মোহাম্মদ বিন তুগলকের সময়। মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়? পাগলা রাজা বলা হয়, রক্ত পিপাসু, পাগল রাজা। বাকিগুলো দেখো। কুতুবউদ্দিনের রাজত্বকাল কুতুব মিনার কে নির্মাণ কার্য শুরু করে? কুতুবউদ্দিন আইবক। শেষ করে কে? ইলতুৎমিশ। আড়াই দিনের ঝোপড়া কে নির্মাণ করে? কুতুবউদ্দিন আইবক। আলাউদ্দিন খলজি, তো খলজি বংশের কতবার বলবো? আলাউদ্দিন খলজির রাজবংশে আমির খসরু ছিল, খলজি বংশের। আমির খসরু কার রাজা হয়েছিল? আলাউদ্দিন খলজির। তাকে ভারতের কি বলে? তোতা পাখি, তুতিয়ে হিন্দ বলা হয়। 4 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে রামচরিত মানসের রচয়িতাকে? ইম্পর্টেন্ট, এটাও দেখো, এখান থেকে কনফিউশন তৈরি করতে পারে। রামচরিত কার রচনা বলে দিতে পারে, সবাই চোখ মুখ বুঝে তুলসীদাস মেরে দিয়ে চলে আসবে। এটা মনে রাখবে না যে রামচরিত সন্ধ্যাকার নন্দী, আর রামচরিত মানস তুলসীদাস। মানস থাকলে তুলসীদাস, তুলসী থানের সামনে মানস মানে মানত করো, এটা মনে রাখতে হবে। এইভাবে মানত বলে না, হিন্দিতে কি বলে? মানত করা মানে, বাংলায় কি বলে ওটাকে? যাই হোক, তো তুলসী থানে কি করে? মানুষ প্রণাম করে, ওটাকে ধরে রাখতে হবে যে রামচরিত মানস মানত করে তুলসীদাস, তুলসী থানে। রামচরিত সন্ধ্যাকর নন্দী। বাল্মীকি, তো রামায়ণ রচনা করেছিল বাল্মীকি সংস্কৃত ভাষায়। 5 নম্বর, কমলাকান্ত কার ছদ্মনাম? কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বি নম্বর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাস থেকে নিয়েছিল। কোথা থেকে? আনন্দমঠ উপন্যাস থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি নিয়েছিল। প্রশ্ন এখানে থাকে যে ভারতের জাতীয় সঙ্গীত কি? এটা ন্যাশনাল অ্যানথেম। জাতীয় সঙ্গীত হচ্ছে ন্যাশনাল অ্যানথেম, আর ন্যাশনাল সং যদি বলে তাহলে বন্দে মাতরম। মনে থাকবে, ন্যাশনাল সং বন্দে মাতরম, ন্যাশনাল অ্যানথেম জনগণ। বলাইচাঁদ মুখোপাধ্যায়কে বনফুল বলে। রাজশেখর বসু নাকি তাকে পরশুরাম। এর আগে একটা ক্লাসে বলতে গিয়ে আমি একটু চেপে গেছিলাম জায়গাটা, যে ঠিক বলছি না ভুল বলছি। তো রাজশেখর বসু সে হচ্ছে পরশুরাম, আর বলাইচাঁদ মুখোপাধ্যায়কে বনফুল বলে। ছয় নম্বর কোশ্চিন, 6 নম্বর প্রশ্নের দিকে দেখো। মাতঙ্গিনী হাজরা কি নামে পরিচিত? গান্ধীবুড়ি। মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত। বি নম্বর অ্যান্সার। গান্ধীজি তো আমাদের মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। 7 নম্বর, মেঘনা কোন নদী দুটির সংযোগে উৎপন্ন হয়েছে? গঙ্গা এবং ব্রহ্মপুত্র। ভারতের সবথেকে চওড়া নদী ব্রহ্মপুত্র, ভারতের সবথেকে দৈর্ঘ্যে লম্বা নদী গঙ্গা। দুটো প্রশ্ন আলাদা। যদি বলে যে ভারতের সবথেকে বৃহত্তম নদী, চওড়া নদী, বড় নদী, ভারতের সবথেকে বড় নদী। এবার বড় নদী বলতে সেখানে দৈর্ঘ্যও বলছে না, প্রস্থও বলছে না, চওড়াও বলছে না, খালি বলেছে ভারতের সবথেকে বড় নদী। কি বলবো আমি? এই টাইপের প্রশ্ন দেয়। ভারতের সবথেকে বৃহত্তম নদী, বড় নদী, তাহলে আমি কি করব? গঙ্গা মারবো কি ব্রহ্মপুত্র মারবো? কোনটা? কোশ্চিন এগুলো খুব টাফ অ্যান্সার করা। ওই এখন কি বলেছে? দৈর্ঘ্যে লম্বায় বলেছে না বড়তে বলেছে? এবার দৈর্ঘ্য যদি বলে যে ভারতের সবথেকে দীর্ঘতম নদী, তাহলে গঙ্গা।
আর যদি ভারতের সবথেকে বৃহত্তম বড় নদী ব্রহ্মপুত্র। 8 নম্বর, নিম্নলিখিত কোন মৃত্তিকা সবথেকে বেশি উর্বর? অপশনের দিকে তাকাও, দেখো আমরা পড়েছি ভূগোলে যে পলি পরে পরে জমে যে মাটি স্তর তৈরি হয় সেটা হচ্ছে সবথেকে বেশি উর্বর। নদীমাতৃক এরিয়ায়, নদীমাতৃক এলাকাগুলিতে কি হয়, যখন নদীর জল বেড়ে গিয়ে বন্যা হয় চারদিকে, তখন ধীরে ধীরে আবার জল জমে সরে গিয়ে নদীর চারপাশে কি করে, পলি স্তর ফেলে রাখে, পলি স্তর ছেড়ে যায়। সেই পলিগুলো কি বয়ে আসা মাটি, বয়ে আসা পলি, সেগুলো জমে কি হয়, সেই জায়গাটা শুকায়, শুকিয়ে সেই জায়গাটা উর্বর করে। সেই জায়গাগুলোতে দেখবা ফসল ভালো হয়। জল যখন চলে যায় নিচে, যখন নদীর জল শুকোতে থাকে, তখন চারিদিক থেকে জল শুকিয়ে নদীর জল শুধু নদীতে বয়, তো চারিদিকে তখন চাষাবাদ করলে কি হয়, ফসল ভালো হয়, কারণ ওগুলোতে পলি পড়ে থাকে, পলিগুলো জমে যায়। তাহলে নিম্নলিখিত কোন মৃত্তিকা সবচেয়ে বেশি উর্বর? পলল মৃত্তিকা বলেছে, মানে পলি মৃত্তিকা, ডি নম্বর অ্যান্সার। 9 নম্বর, লোকসভা নির্বাচনে যোগ্য হতে ন্যূনতম কত বছর বয়স আবশ্যক? এটাও পড়েছি, লোকসভায় ন্যূনতম বয়স সীমা হচ্ছে 25 বছর, 25 বছর হতে হবে, তাহলে লোকসভার সদস্য হতে পারে। লোকসভার সদস্য বা লোকসভা নির্বাচনের যোগ্য হতে পারে। কত বছর বয়স হতে হবে? 25 বছর, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 10 থেকে 13, 10 থেকে 13 নম্বর, যেসব 10 নম্বর, যেসব ব্যাকটেরিয়া এবং ছত্রাক মৃত পচনশীল জীবদেহের উপর জন্মায় তাদের কি বলা হয়? মৃতজীবী, সিম্পল কোশ্চেন। 11 নম্বর, বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি কোনটি? বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি, খুব কঠিন প্রশ্ন। বীজ থেকে অঙ্কুর বেরোবে, খুব সহজ না কিন্তু, প্রশ্ন কঠিন। অপশনের দিকে তাকাও, অপশনকে মানে বাছাই করাও কঠিন। একটা জিনিস মনে রাখতে হবে, বীজের অঙ্কুরোদ্গমের জন্য জলের দরকার, সেই জল কোত্থেকে নেবে? বায়ুর আর্দ্রতা থেকে। এইটুকু মনে রাখতে হবে যে বীজের অঙ্কুরোদ্গমের জন্য আর্দ্রতা অবশ্যই দরকার। বায়ু কি ময়েশ্চার হতে হবে, আর্দ্র হতে হবে। এ নম্বর অপশন দেখো, আর্দ্রতা, অক্সিজেন এবং উষ্ণতা। তো যদি আর্দ্রতা না থাকে তাহলে বীজের অঙ্কুর হবে না, বেরোবে না, কারণ বীজ তার প্রয়োজনীয় যে জল সেটুকু আর্দ্র বায়ু থেকেই শোষণ করে নেয় বা আর্দ্র বায়ু থেকে পেয়ে যায়, তার ফলেই বীজ থেকে অঙ্কুর বের হয়। এইটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি হচ্ছে আর্দ্রতা, অক্সিজেন এবং উষ্ণতা। বাকি দেখো, উষ্ণতা, অক্সিজেন, আলো, কিন্তু আর্দ্রতা নেই। যদি আর্দ্রতা না থাকে তাহলে জল কোত্থেকে পাবে? অঙ্কুরোদ্গম হবে না। বাকি অপশনগুলো দেখো সেরকম না, কিন্তু এ আর বি অপশনটা খুব কাছাকাছি, কিন্তু আর্দ্রতা নেই বি নম্বরে। তাহলে এ নম্বরে অ্যান্সার আর্দ্রতা হতে হবে, থাকতে হবে, বায়ু ময়েশ্চার হতে হবে। 11 এ নাম্বার অ্যান্সার। 12 নম্বর, ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হলো বা নির্বাচিত হন? 5 বছরের জন্য। 13 নম্বর, বিষবৃক্ষ নামক বইটি কার লেখা? দেখো নিচের সিডি অপশন দেখো, তুলসীদাস আর কালিদাস। আমি পড়েছি তুলসীদাস, রামচরিত মানস একটু আগেই বললাম, রামচরিত মানস তুলসীদাস, রামচরিত সন্ধ্যাকর নন্দী, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, মেঘদূতম, মালবিকাগ্নিমিত্রম, এরকম নাম, ঠিক আছে? মালবিকা আর অগ্নিমিত্রের প্রেম কাহিনী, ওটাই। তো সিআরডি তো আমি পাচ্ছি, এটা নেই। বিষবৃক্ষ পাইনি, এর মধ্যে এরা বিষবৃক্ষ লেখেনি। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সম্পর্কেও বলেছি কিছু। বঙ্কিমচন্দ্রের খালি আনন্দমঠ উপন্যাস থেকে বন্দে মাতরম নিয়েছে, আর কিছু সেরকম পাইনি। কিন্তু শরৎচন্দ্রের পিএসসি ক্লার্কশিপের যে সেটগুলোতে সেখানে প্রচুর পাচ্ছি, খালি কার লেখা, এর লেখা, ওর এই টাইপের কোশ্চেন প্রচুর পাচ্ছি, তাই না? সেখানে শরৎচন্দ্র সম্পর্কেও পাওয়া গেছে, বঙ্কিমচন্দ্রেরটা একটু কম পাওয়া গেছিলো ওই বইতে। বিভূতিভূষণ পাওয়া গেছে, মৃণাল, শরৎচন্দ্র পাওয়া গেছে, রবীন্দ্রনাথ টেগর, চেতন ভগত খুব পাওয়া গেছে। কিন্তু এখানে তাহলে বিষবৃক্ষ নামক বইটি কার লেখা? বঙ্কিমচন্দ্র, এ নম্বর। তবে খুব কঠিন এটা অ্যান্সার করা, ঠিক আছে? অ্যান্সার করাটা মানে কঠিন হয়ে দাঁড়ায়। 13 নম্বরের এ। 14 নম্বর, অ্যারিস্টটল কে ছিলেন? অ্যারিস্টটল ছিলেন
ও 14 নম্বর, 14 থেকে 17। 14 নম্বর বলেছে অ্যারিস্টটল কে ছিলেন? অ্যারিস্টটল ছিলেন গ্রিক দার্শনিক। অ্যারিস্টটল, অ্যারিস্টটল জীববিজ্ঞানের জনক না, জুওলজির জনক অ্যারিস্টটল। আর রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। তাহলে অ্যারিস্টটল কে ছিলেন? গ্রিক দার্শনিক। সি নম্বর। 15 নম্বর গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্মপ্রচার করতেন? গৌতম বুদ্ধের ধর্মপ্রচারকে কি বলতো? ধর্মপ্রচারকে বলতো ধর্মচক্র প্রবর্তন। কোন ভাষায় দিত? পালি ভাষায় দিত, কারণ তখন গ্রামের ওই সময়ের ভাষাই ছিল পালি ভাষা। সি নম্বর। কোন ভাষায়? পালি ভাষা, খুব সহজ সরল ভাষা ছিল। 15 সি নম্বর। 16 নম্বর বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন? বল্লাল সেন। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। রাজধানী লখনৌতি বা নদিয়া। 16 বি নম্বর। 17 উদ্ভিদের প্রাণ আছে কে আবিষ্কার করেছিলেন বা কে আবিষ্কার করেন বা কে বলেন? জগদীশচন্দ্র বসু। আচার্য জগদীশচন্দ্র বসু বলেছিল উদ্ভিদের প্রাণ আছে। আরেকটা কি পাওয়া যায়? মার্কনি, যে রেডিও আবিষ্কার করেছিল, তাই না? মার্কনি রেডিও আবিষ্কার করেছিল। জগদীশচন্দ্র বসুও থাকে অনেক জায়গায় রেডিও আবিষ্কার করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাটা আমরা কীভাবে মনে রেখেছি যে জগদীশচন্দ্র বসু রেডিও আবিষ্কার করে বাড়িতে বসেই শুনতো, কিন্তু মার্কনি আবিষ্কার করে লোককে শুনিয়েছে, দেখো রেডিওতে গান হয়, বেতার। তো অটোমেটিকলি আমি বানিয়ে পকেটে ভরে রেখে দিয়েছি, বাড়িতে রেখে দিয়েছি, তো আমারটা তো কেউ জানবে না। তো মার্কনিটা জেনে গেছে, কারণ ওই বানিয়ে সবাইকে শুনিয়েছে, ওই জন্য মার্কনি নাম আসে। জগদীশচন্দ্র এইভাবে মনে রেখেছি জাস্ট, যে যদি রেডিও কে আবিষ্কার করে? মার্কনি। জগদীশচন্দ্র বসু বানায় কিন্তু নাম নেই তার। তো উদ্ভিদের প্রাণ আছে কে বলেছিল? আচার্য জগদীশচন্দ্র বসু। উদ্ভিদের বৃদ্ধি নির্মাণ ক্রেস্কোগ্রাফ, তাই না? উদ্ভিদের ক্রেস্কোগ্রাফ দিয়ে কি কি নির্ণয় করা হয়? উদ্ভিদের বৃদ্ধি ক্রেস্কোগ্রাফ দিয়ে। তো 17 বি নম্বর। 22 18 নম্বর কোশ্চিন থেকে তাকাও। নিউটনের সম্পর্কেও কিছু বলেছিলাম। মহাকর্ষ সূত্র কে ব্যাখ্যা করেন? নিউটন। মাধ্যাকর্ষণ সূত্র, মহাকর্ষ সূত্র নিউটন। 18 এ নম্বর আর্কিমিডিস, ভাষণ ছিল তার সিদ্ধান্ত। আর্কিমিডিস। গ্যালিলিও, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। ফ্যারাডে, ফ্যারাডে ফ্যারাডে তো কারো এসআই একক মনে পড়ছে না। 19 নম্বর নামও ফ্যারাডে, আবার এসআই এককও ফ্যারাডে, মনে পড়ছে না, যার পরে বলবো। 19 নম্বর ভারতীয় জাতীয় বাহিনীর আইএনএ এর প্রথম অধিনায়ক কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কনফিউজ প্রশ্ন। আইএনএ বলতে এবার বুঝে যদি না উঠতে পারে, তো কেউ যদি ভেবে বসে যে আজাদ হিন্দ ফৌজের গঠন, এটাই মনে হচ্ছে, তাহলে রাসবিহারী বসুই হবে। তাহলে তো রাসবিহারী বসু আছে। এবার এটাকে করতে হবে যে অ্যাকচুয়ালি কি আইএনএ এর প্রথম অধিনায়ক হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। 2 নম্বর ক্যাপ্টেন মোহন সিং, মনে থাকবে। আইএনএ, আজাদ হিন্দ ফৌজ কিন্তু বলেনি, আইএনএ বলেছে। ভারতীয় জাতীয় বাহিনীর আইএনএর প্রথম অধিনায়ক কে ছিলেন? ক্যাপ্টেন মোহন সিং। 2 নম্বর। 20 নম্বর পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী কি? তিস্তা, জলঢাকা, রায়ডাক। এ নম্বর তিস্তা, জলঢাকা, রায়ডাক, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী। এ নম্বর অ্যান্সার। 21 নম্বর কোশ্চিন দেখো, এটা রেডিও অ্যাক্টিভ তত্ত্ব, রেডিও অ্যাক্টিভ মৌল থেকে প্রশ্ন এটা। 21 নম্বর কিউরি কিসের একক? তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির এসআই একক হচ্ছে কিউরি। মাদাম কিউরি, কে ম্যাডাম কিউরি বলে, পিয়েরে কিউরি আর মাদাম কিউরি। তো ম্যাডাম কিউরি এই তেজস্ক্রিয়তা রেডিও অ্যাক্টিভিটির খোঁজ করেছিলেন, যার ফলে তার এসআই একক রেখেছিল কি কুরি বা কিউরি। অ্যাকচুয়ালি বাংলায় লেখে কুরি, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি কিউরি। তো কুরি কিসের একক? 2 কুরি না, কিন্তু কুরি হচ্ছে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। ম্যাডাম কিউরির নামেই রেডিও অ্যাক্টিভিটির এসআই একককে রাখা হয় কিউরি। 21 এ নম্বর বাকি দেখো প্রবাহ মাত্রা হচ্ছে তড়িৎ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার, যেটা
শক্তি, এনার্জির এসআই একক শক্তি, সরি হ্যাঁ শক্তির এসআই একক, শক্তির এসআই একক হচ্ছে জুল। পাওয়ার না, কিন্তু পাওয়ার মানে ক্ষমতা, শক্তি মানে এনার্জি। কার্য বা শক্তি এর এসআই একক হচ্ছে জুল। কার্য বা শক্তি এর এসআই একক জুল। ক্ষমতার এসআই একক ওয়াট। 22 নম্বর, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। দেখো এই জায়গাটা নির্বাচন করতে পারবে। অনেকবারই বলেছি, ফুটবল, হকি, লন টেনিস। ফুটবলে বলেছি, হকিতেও বলেছি, অনেক ট্রফিও বলেছি আমি, লন টেনিস, ক্রিকেটেও বলেছি। দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 22-এর বি নম্বর। এবার 22 পর্যন্ত করলাম না, এবার 23 নম্বর, কোন প্রাণী স্লিপিং সিকনেস রোগে আক্রান্ত? স্লিপিং সিকনেস অর্থাৎ খালি ঘুমিয়েই যাবে, ঘুমিয়েই থাকবে, কুম্ভকর্ণ, ঠিক আছে। শিশিমাক্ষী এরকম হিন্দিতে পড়তাম যখন, হতো শিশিমাক্ষী বলতো এরকম। এখানে কি বলেছে? শেটসি মাছি, এ নম্বর অ্যান্সার। কে? কুম্ভকর্ণ। স্লিপিং সিকনেস, ঘুমের রোগ। 23-এর এ নম্বর। 24, প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়? 1948 প্ল্যানিং কমিশন। 25 নম্বর, হিমালয় পর্বত কোন সাগর থেকে উৎপত্তি লাভ করেছে? টেথিস সাগর। এটাও সিম্পল কোশ্চেন, আগাগোড়ায় আমরা জেনেছি টেথিস সাগরের। হিমালয় পর্বত কোন সাগর থেকে উৎপত্তি লাভ করেছে? টেথিস সাগর। গান্ডোয়ানা ল্যান্ড আর আরেকটা ল্যান্ডের নাম ভুলে যাচ্ছি, অনেক দিনের পড়া তো, যাই হোক মনে পড়ছে না, একটা মনে পড়ছে। 26 নম্বর, ল্যানের পুরো নাম কি? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ডি নম্বর অ্যান্সার, লোকাল এরিয়া নেটওয়ার্ক। 27 নম্বর, ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘুল মিলিয়ে যাওয়া প্রশ্ন। কেউ যদি জিকে কেউ সহজভাবে সহজ, আবার কঠিন বলে কঠিন, কিন্তু কনফিউশন রাখা যাবে না। অপশনের দিকে তাকাও, লালা লাজপত রায়কে কি বলে? পাঞ্জাব কেশরী। এখানে বলেছে শের-ই পাঞ্জাব, এক তো না। এটাই মনে রাখতে হবে যে শের-ই পাঞ্জাব কাকে বলে? রঞ্জিত সিংহকে কি বলে? শের-ই পাঞ্জাব। আর লালা লাজপত রায়কে কি বলে? পাঞ্জাব কেশরী। দুটো কিন্তু এক না। পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়, শের-ই পাঞ্জাব রঞ্জিত সিংহ। তাহলে শের-ই পাঞ্জাব হচ্ছে এ নম্বর অ্যান্সার। 28 নম্বর, 3 বিঘা করিডোর কোন দেশকে সংযোগ করে? বাংলাদেশ আর ভারত, বা ভারত বাংলাদেশ। 3 বিঘা করিডোর ভারত আর বাংলাদেশ। এই নিয়ে রবীন্দ্রনাথের মনে লেখা আছে, 3 বিঘা জমি বা কিছু একটা আছে, আমি তো সাহিত্য নিয়ে পড়িনি। 32। তো দেখো স্টুডেন্ট, ভালো লাগছে কি লাগছে না সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আমার ভিতরে যতটুকু আছে সেটুকুই বলছি, কিন্তু আমি আগেও বলছি, আমি কিন্তু পড়ার টাইম পেলেও আমি পড়ছি না ইচ্ছা করে, কারণ আমার চোখে প্রেশার পড়ছে, যার ফলে আমার ভিতরে যতটুকু আছে সেটুকুই চর্চা করে জানাচ্ছি। ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি, বইটির রচয়িতা কে? ওয়ার অ্যান্ড পিস, লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিস হচ্ছে পিস, ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি, লিও টলস্টয়, বইটির রচয়িতা। এ নম্বর। এখানে দেখো অ্যাডলফ হিটলারের মেইন ক্যাম্প, জেলে বসে হিটলার বই লিখেছিল, মেইন ক্যাম্প কার লেখা? অ্যাডলফ হিটলার। 29-এর এ নম্বর। 30, সত্যমেব জয়তে উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ। 108টা উপনিষদের মধ্যে মুন্ডক উপনিষদ ইম্পর্টেন্ট, এটা থেকেই সত্যমেব জয়তে এই মুন্ডক উপনিষদ থেকে নিয়েছে। অর্থশাস্ত্র, ওটা তো কৌটিল্যর লেখা, চাণক্যর লেখা, চাণক্যর আরও নাম কৌটিল্য, বিষ্ণুগুপ্ত। সামবেদকে সঙ্গীতের জনক বলে, ঋগ্বেদের মধ্যে সামবেদ যেটা, সেটা কি বলে? সঙ্গীতের জনক। লতা মঙ্গেশকরও না, জননীয় না, আর কিশোর কুমারও না, কিন্তু সামবেদকে কি বলে? সঙ্গীতের জনক বলে। 31 নম্বর, 30-এর বি নম্বর। 31 নম্বর,
30-এর আরেকটু বলি, উপনিষদের সমকরে যখন একটু বললাম যে সত্যমব জয়তে উক্তিটি মুন্ডক উপনিষদ থেকে নিয়েছে। উপনিষদ 108টা, পুরাণের সংখ্যা 108, পুরাণের সংখ্যা 18টা, যার মধ্যে মৎস্য পুরাণ হচ্ছে সব থেকে প্রাচীন এবং প্রামাণিক। আর উপনিষদের মধ্যে মুন্ডক উপনিষদ এটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট উপনিষদ। 31 নম্বর, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি? এবার এইগুলো প্রশ্ন অপশনের দিকে দেখতে হবে যে কোনটা কোথায় বেশি জনঘনত্ব। বিহারে জনঘনত্ব বেশি, পশ্চিমবঙ্গ থেকে বিহারে জনঘনত্ব বেশি, বি নম্বর। এগুলো কোশ্চিন রাজ্য দেখতে হবে নিচে, তারপরে অ্যান্সার করতে হবে, কিন্তু গভীর ডিপ নলেজ থাকতে হবে এই বিষয়ে, কোথাকার জনঘনত্ব বেশি। জনঘনত্ব বলেছে, সংখ্যা বলেনি, কিন্তু জনসংখ্যা আর জনঘনত্ব আলাদা। জনঘনত্ব বেশি বিহার। 32, ওয়াটার গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণ? এবার জানতে হবে এখানে যে এই যে আমার ওয়াটার গ্যাস বলেছে, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, কার্বন আর জল, নাইট্রোজেন আর জল। তা আমাকে জানতে হবে যে ওয়াটার গ্যাস মানে জল গ্যাস। জল গ্যাস হচ্ছে, তো জল থাকলে তো হাইড্রোজেন লাগবেই, অক্সিজেন আর হাইড্রোজেন। তো কার্বন মনোক্সাইডের মধ্যে কার্বন আর ও আছে, দেখো অক্সিজেন আছে ওর মধ্যে, কিন্তু মিলে কি তৈরি হয়েছে? কার্বন মনো অক্সাইড। মনো মানে একটা, ওখানে অক্সিজেন একটা, তাই না? মনো মানে একটা, ওই জন্যই কার্বন মনো অক্সাইড। মনো কথার অর্থ হচ্ছে একটা, তো অক্সিজেন একটা ওখানে, তার ফলে তার জন্যই কার্বন মনো অক্সাইড। বোঝা গেল? আর হাইড্রোজেনের দুটো, তাহলে হাইড্রোজেন আর কার্বন মনো অক্সাইড মিলে জল গ্যাস বা ওয়াটার গ্যাস তৈরি হয়, বি নম্বর অ্যান্সার। বাকি আরেকটা এ নম্বরে দেখো, কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন এটা হচ্ছে প্রডিউসার গ্যাস। তো জল গ্যাস তৈরি করতে গেলে অক্সিজেন হাইড্রোজেন অবশ্যই দরকার, জলে অক্সিজেন আর হাইড্রোজেন মিলেই তো জল। তাহলে দেখতে হবে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন আছে, তাহলে ওটা উত্তর। কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন, জল তৈরি করতে গেলে তো নাইট্রোজেন লাগে না, তাহলে আমাকে এইভাবে ক্যালকুলেশন রাখতে হবে সবসময়। কিন্তু নিচের অপশনগুলো কার্বন আর জল, নাইট্রোজেন আর জল না, তাহলে 32-এর আমার উত্তর কি হবে? ওয়াটার গ্যাস বা জল গ্যাস, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন, বি নম্বর অ্যান্সার। 33 নম্বর, লাফিং গ্যাসের সংকেত। এবার এটা নিয়েও প্রশ্ন, এবার সংকেত জানতে হবে। লাফিং গ্যাস দেখো, যখনই লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O, নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড। এবার নাইট্রাস অক্সাইড কেউ যদি বলে NO2 না N2O কোনটা? আরে বোকা, NO2 এটা হচ্ছে যখনই O2 ডাই হয়ে যায়। আমরা কার্বন ডাইঅক্সাইড কি লিখি? CO2, কার্বন ডাইঅক্সাইড। তো সি এর পরে ও, তারপরে 2, ওই জন্য কার্বন ডাইঅক্সাইড। সি এর পরে তো 2 লিখি না, সি এর পরে ও লিখি, তারপরে 2 লিখি পরে, তো ওগুলো ডাই হয়। তো বাকিগুলো কোনগুলো ডাই আছে দেখো, SO2 সালফার ডাইঅক্সাইড, CO2 কার্বন ডাইঅক্সাইড। বাকিগুলোর আগে দেখো, উপরে বি নম্বরে দেখো NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাই না? কিন্তু N2 ওটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। যখনই 2টা পরে হবে অক্সিজেনের সাথে যুক্ত হবে, অক্সিজেন দুটো পরমাণু মিলে, ঠিক আছে, অক্সিজেন দুটো পরমাণু O2, তো ওগুলো হয়ে যাবে ডাই, ঠিক আছে। ওগুলো কি? ওগুলো ডাই। তো সালফার ডাই, নাইট্রোজেন ডাই, কার্বন ডাই, মানে BCD এগুলো সব ডাই, কিন্তু বাকি এ কিন্তু ডাই না। এইভাবে মনে রাখতে হবে। অনেকে ভুল জায়গায় মারবে, জানে যে নাইট্রাস অক্সাইড, তাহলে মনে হয় N2O বা NO2 কোনটা যে হবে পারাটা ভুলে যাবে, জানে নাইট্রাস অক্সাইড। এবার যদি বাংলায় লিখে দিত নাইট্রাস অক্সাইড, তাহলে তো আরামসে টিক মেরে দিত, গোলা ভরে দিত, কিন্তু এখানে দিয়েছে সংকেত, সমস্যা হয়। তো জানতে হবে যতগুলো O2 সেগুলো সব ডাই, সেগুলো সব ডাই। 34 নম্বর, জারোয়া উপজাতি কোন রাজ্যে দেখা যায়? এবার হচ্ছে 34 নম্বর। দেখো 33 নম্বরটা যে যে ক্লাস যেটা শ্যুট করলাম সেটা এক্সট্রা হয়ে গেছে, তো অসুবিধা নেই। 33 নম্বরটা আবার বলতে হবে, কারণ এই পেজে 33 নম্বর এসছে। 33 নম্বর আরেকটু বলে দিই, যেগুলো সব O2 সেগুলো সব ডাই, মনে থাকবে সেগুলো সব ডাই। তাহলে 33-এর হচ্ছে নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড N2O, হাস্য গ্যাস, লাফিং গ্যাস। 34 নম্বর,
জারোয়া উপজাতি কোন রাজ্যে দেখা যায়? এটাও বলেছিলাম, আন্দামান নিকোবরে কি জারোয়া দেখা যায়? লিটল আন্দামান, ছোট্ট আন্দামানে। মণিপুরের কুকি জনজাতি, নাগাল্যান্ডের নাগা জনজাতি, এগুলো সব কিন্তু মণিপুরের কুকি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কুকি জনজাতি মণিপুরে, কুকা আন্দোলন আর কুকি জনজাতি কিন্তু আলাদা। মণিপুরে দেখা যায় কুকি জনজাতি, আর কুকা আন্দোলন হয়েছিল পাঞ্জাবে। 35 নম্বর, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এগুলোও দিয়েছি। আগা খান হকি, বেটন কাপ হকি। তো আগা খান হচ্ছে হকি খেলার সাথে, বি নম্বর। 36 নম্বর, সালোক সংশ্লেষ সক্ষম প্রাণী ইউগ্লিনা, সি নম্বর। এগুলো সিম্পল কোশ্চেন। 37 নম্বর, সুন্দরী গাছে কী ধরনের মূল দেখা যায়? এটাও একটু জটিল কোশ্চেন, এগুলো আগাগোড়া আসে, কিন্তু যদিও আসে তবুও ভুল করার চান্স থাকে, যেন ভুল না হয়। শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছ, সুন্দরী গরান, গেওয়া, এগুলো কি দেখা যায়? শ্বাসমূল দেখা যায়, বি নম্বর অ্যান্সার। 38, নীতি আয়োগের চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, সি নম্বর। 39, শিক্ষা কোন তালিকার অন্তর্গত? এটা ইম্পর্টেন্ট, যুগ্ম তালিকা। শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকা, কেন্দ্রীয় রাজ্য এই মিলে যুগ্ম তালিকা, দুটো মিলে, ঠিক আছে। 39-এর সি নম্বর। 40 থেকে 45, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি কি বলেছে? স্থিতি না গতি, কোনটা? কিছুই বলেনি, খালি বলেছে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি। ঊর্ধ্বে তো দুটো শক্তি হবে। কোশ্চিনটা করেছে কি, তোমাকে কি বলেছে? ঊর্ধ্বে গতিশক্তি না স্থিতিশক্তি, কোনটা? কিছুই বলেনি, তাহলে কি করে উত্তর মারবে, ওই করবে ওই জায়গাটা? কোশ্চিন যদি এরকম দেয় যে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি কি, ওখানে তো দুটো কাজ করে, একটা স্থিতিশক্তি একটা গতিশক্তি, কোনটা? তাহলে ঊর্ধ্বে এখানে করেছে যে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি, গতিশক্তি ধরেছে সর্বনিম্ন, সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন গতিশক্তিটা। কারণ যখন কিছু জিনিস ছুড়বে তো তখন ছোড়ার সময় গতিশক্তি বেশি, আর যত আস্তে আস্তে উপরে উঠবে তত গতিশক্তি কমবে, স্থিতিশক্তি বাড়তে থাকবে। এক সময় দেখবে ঢিল ছুড়বে উপরে, এক সময় এইভাবে গিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাবে, আবার ঢিলটা নিচে পড়া শুরু করবে। যখনই কিছুক্ষণের জন্য দাঁড়াবে ওই জায়গাটা সব থেকে স্থিতিশক্তি বেশি, গতিশক্তি জিরো। স্থিতিশক্তি বেশি, গতিশক্তি জিরো, তাই বলেছে সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন গতিশক্তির কথাই বলেছে এখানে। আবার যখন নিচের দিকে নামতে থাকবে তখন স্থিতিশক্তি কমতে থাকবে, গতিশক্তি বাড়তে থাকবে। মাটিতে পড়ার এক মুহূর্তে জাস্ট পড়া, জাস্ট মানে বুঝতে হবে যে জাস্ট পড়ার এক মুহূর্তে, ওই সময় গতিশক্তি সর্বোচ্চ, ঠিক আছে। আর ছোড়ার সময় ওই সময় গতিশক্তি সর্বোচ্চ। তো এখানে বলেছে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন, বলতে বুঝিয়েছে যে গতিশক্তি সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন, একদম নাই গতিশক্তি, সেখানে স্থিতিশক্তি বেশি, ঠিক আছে। কারণ কিছুক্ষণের জন্য ঢিল স্থির হয়ে আবার নিচে পড়া শুরু করে, ঠিক আছে। তো বি নম্বর অ্যান্সার। 41, কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয়? 1784, স্যার উইলিয়াম জোন্সের অধ্যক্ষতায় এশিয়াটিক সোসাইটি স্থাপনা হয় 1784। 42 নম্বর, নিচের কোনটি রূপান্তরিত শিলা? মার্বেল, চুনাপাথর, গ্রানাইট, কয়লা, এগুলো রূপান্তরিত শিলা নয়, কিন্তু মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা, অলরেডি রূপান্তরিত হয়ে মার্বেল তৈরি হয়েছে, এটাকেই বোঝাচ্ছে। হ্যাঁ, অলরেডি রূপান্তরিত হয়ে তৈরি হওয়া, অলরেডি আমি শিশু ছিলাম এখন বয়স্ক, এটা বোঝাচ্ছে। চুনাপাথর যেটা সংমরমর, তাই না? তো অলরেডি যেটা ছিল সেটা না, সেখান থেকে রূপান্তরিত হয়ে আরেকটা জিনিসে তৈরি করা, সেটাকে বলছে রূপান্তরিত শিলা, সেটা হচ্ছে মার্বেল। 43 নম্বর, আমরা বায়ুমণ্ডলের কোন স্তরে বাস করি? বায়ুমণ্ডলের আমরা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এক্সো মানে বাইরে, তো আমরা ট্রোপোস্ফিয়ারে বসবাস করি, বি নম্বর অ্যান্সার। কত সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন? 1905 সালে কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়, বাংলা বিভাজন, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ। প্রথম কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটে? 1949 সালে, সি নম্বর।
1949 সালে প্রথম ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটে। সি নম্বর। 46 থেকে 50, ছৌ নৃত্যের জন্য কোন জেলাটি প্রসিদ্ধ? পুরুলিয়া। ছৌ পুরুলিয়া, পুরুলিয়া। 46-এর সি নম্বর, পুরুলিয়া। 47, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। পেনিসিলিন নোটেটি, এটা কি? ছত্রাক। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায় ছত্রাক থেকে। পেনিসিলিয়াম নোটেটাম, আলেকজান্ডার ফ্লেমিং, তাই না, পেনিসিলিন আবিষ্কার করে। 48 নম্বর, কোষের শক্তিগড় হিসাবে নিচের কোনটি পরিচিত? কোষের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া, প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম। মনে থাকবে 48-এর বি, কোষের শক্তির ঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে। রাইবোজোমকে কি বলে? কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম। 49, কবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে? তাল মিলিয়ে গুলিয়ে যাবে, 6 জন না 7 জন? কবাডিতে 7 জন, ভলিবলে 6 জন, কবাডিতে 7 জন। সি নম্বর অ্যান্সার। লাস্ট কোশ্চিন, কারেন্ট অ্যাফেয়ার্স। কোন দেশের সাথে 6X কাজিন্ড মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত? শুরু করলো ভারত, এটা জানা নাই, এটা দেখতে হবে। বাকি যতগুলো বললাম আমার মোটামুটি যতটুকু আয়ত্ত ছিল, জানা ছিল আগের, সেগুলোই আমি বিশ্লেষণ করলাম একটু একটু করে। আমি কারণ পড়ার সময় পাইনি। 50-এর যদিও বলতাম এখন, তবুও আগে দেখেই নিতাম। 50-এর হচ্ছে কাজাখস্তান। কি বলেছে? কোন দেশের সাথে 6X কাজিন্ড মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত? কাজাখস্তান, এ নম্বর। তো প্রিয় স্টুডেন্ট, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আর আমি দুঃখিত, কারণ আমি ভালো করে হয়তো বোঝাতে আরও একটু, হয়তো পড়লে নিজে আরও একটু বিস্তারিত আরও অনেক কিছু বলতে পারতাম, তাহলে আমার নিজের দিক থেকে আমি একটু স্যাটিসফাইড হতাম, কিন্তু আমি হতে পারিনি। আমি দুঃখিত সেই জন্য। ট্রিটমেন্ট চলছে, একটু চলুক কিছুদিন, ঠিক হয়ে গেলে আবার নিয়ে আসবো। তাতে কিন্তু পড়াশোনা ছাড়বে না। সামনে ফুড পরীক্ষা হচ্ছে, ভালো হয়নি আর পড়বো না, না, এইটা করলে বন্ধ দিলে আবার যেখানে ছিলে, আজকে যেখানে আছো সেখানে থাকবে না, যেখানে ছিলে সেখানে চলে যাবে ঘুরে। আবার পড়াশোনাটা ওটাই, প্র্যাকটিস জারি রাখনা পড়েগা, চালু রাখতে হবে। প্রদীপের সলতাতে তেল ঢেলে যেতে হবে, ফোঁটা ফোঁটা জ্বালিয়ে রাখতে হবে। পড়ো বা না পড়ো, বইয়ের পাশে বসে থাকো। আমরা গ্রুপ স্টাডি করতাম একসাথে, সেখানে কি করতাম, কারো শরীর খারাপ হলে বলতাম এই ঘুমাবি না বাড়িতে, এসে এখানে শুয়ে থাক, শুনবি। চারিদিকে পোস্টার আর পোস্টার, যেদিকে তাকাবা কোশ্চেন, যেদিকে তাকাবা কোশ্চেন, কোশ্চেনের এলাকা, মানে কোশ্চেন ছাড়া কিচ্ছু নেই। শরীর খারাপ, এখানে এসে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, ঘুমিয়ে ঘুমিয়ে শোনো, আমরা পড়ছি শোনো। এইভাবে পড়তাম। তো কি, তেল দিয়ে যেতাম, থামতাম না, সারা বছর দিয়ে যেতাম। তো দিতে দিতে, ফোঁটা ফোঁটা দিতে দিতে, 2টা 4টা করে জানতে জানতে অগাধ সমুদ্র, মানে ফোঁটা ফোঁটা বালতি ভরে, কথায় বলে না, তো সেরকম হয়ে যায়। তো পড়াশোনা ছাড়লে আবার যেখানে ছিলে সেখানে কিন্তু ঘুরে যেতে টাইম লাগবে না, ঠিক আছে? যেতে 1 মিনিটও টাইম লাগবে না, কিন্তু এই জায়গাটা আসতে অনেক সময় লাগে, ঠিক আছে? তো প্রিয় স্টুডেন্ট, একটু বলবে কমেন্ট বক্সে কেমন হলো, কারণ একটু ট্রিটমেন্ট করার পরে আমি অবশ্যই চেষ্টা করব আরও বেটার দেওয়ার জন্য, ঠিক আছে? আজকে এই পর্যন্তই।